আচ্ছা, তো আমরা জিএসটি কন্টেন্টে চলে আসছি। ঠিক আছে, যে শর্টকাটগুলো পড়ছিলাম ওগুলোই কাজে লাগাবো। তো প্রেফার্ড থাকবে হলো অ্যাগ্রি ক্লাসটা দেখে দেন জিএসটি ক্লাসটা করা। ঠিক আছে, কারণ ওই শর্টকাটগুলো এখানে ইউজ হবে। ঠিক আছে, দেখো ফার্স্টে কি বলছে, এফ এবং টু এফ মানের দুইটা সমবিন্দু বল, দুইটা বল কাজ করতেছে এফ এবং টু এফ, তাই তো? এফ এবং টু এফ, এফ এবং টু এফ দুইটা বল কাজ করতেছে। এখন এই দুইটা সমবিন্দু বলের লব্ধির ক্রিয়ার দিক, মানে লব্ধি যেদিকে কাজ করতেছে, এবং একই বিন্দুতে ক্রিয়ারত টু এফ এবং টু এফ প্লাস টু, এদের ক্রিয়ার দিক একই। বুঝো, ফার্স্টে এফ টু এফ কাজ করতেছে, তাহলে বুঝো এই দুইটা পি কিউ এর মতো, পি আর কিউ কাজ করতেছে। তারপর এফ এর জায়গায় টু এফ, টু এফ এর জায়গায় টু এফ প্লাস টু, অর্থাৎ পি এর জায়গায় পি প্রাইম, কিউ এর জায়গায় কিউ প্রাইম। কাজ করার পরেও লব্ধির ক্রিয়ার দিক একই, মানে লব্ধির ডিরেকশন অপরিবর্তিত। লব্ধির ডিরেকশন বা দিক অপরিবর্তিত। যেহেতু অপরিবর্তিত, তাহলে আমরা বলতে পারি পি বাই কিউ মানে এফ বাই টু এফ সমান পি প্রাইম বাই কিউ প্রাইম। পি প্রাইম হলো টু এফ, পি আর কিউ প্রাইম হলো টু এফ প্লাস টু। আচ্ছা, এখন এফ এবং এফ কাটা, এখানে আসবে হাফ ইকুয়ালস টু টু এফ বাই টু এফ প্লাস টু। আর গুণ দাও, টু ইন্টু টু এফ কত, ফোর এফ। এদিকে হলো টু এফ প্লাস টু ইন্টু ওয়ান মানে টু এফ প্লাস টু। টু এফ বামে চলে আসবে, ফোর এফ মাইনাস টু এফ মানে টু এফ থাকবে ইকুয়ালস টু কত, টু। তার মানে এফ ইকুয়ালস টু কত, টু বাই টু মানে কত, ওয়ান। তার মানে অ্যান্সার কত হবে, ওয়ান। এরপরে দুইটা সমান বেগের বলের বলো একই কথা, মধ্যবর্তী কোণ এবং লব্ধি যে কোনো বেগের সাথে, এখানে মিসিং করছে জিনিসপত্র, দুটি সমান বেগের মধ্যবর্তী কোণ হলো আলফা এবং লব্ধি যে কোনো বেগের সাথে থিটা কোণ উৎপন্ন করলে থিটা এর মান কত। দেখো দুইটা আমরা পড়ছিলাম না যে বল বলো আর বেগ বলো সেম ভাবেই কাজ করবে, এদিকে সূত্র সেম ভাবেই কাজ করবে। দুইটা বল যদি সমান হয় তখন লব্ধি কি করে, এদের মধ্যবর্তী কোণটা সমদ্বিখণ্ডিত করে। তার মানে তখন থিটা সমান কত হয়, আলফা বাই টু। তার মানে অ্যান্সার কত হবে, আলফা বাই টু। 4 নিউটন এবং 5 নিউটন বল দুটির মধ্যবর্তী কোণ কত হলে, মানে আলফার মান কত হলে বলছে লব্ধি কত হবে, 9 হবে। তাহলে লব্ধির সূত্র কি, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস 2 পি কিউ, 2 ইন্টু 4 ইন্টু 5 কজ আলফা। রুট এদিক চলে আসলে স্কোয়ার হবে, 9 এর স্কোয়ার কত, 81, 4 এর স্কোয়ার কত, 16, 5 এর স্কোয়ার কত, 25 প্লাস 4 5 20, 20 দুগুণে কত, 40 কজ আলফা। 16 আর 25 কত, 20, 30, 36, 41, 41 বামে আনবা, 41 বামে আনলে বিয়োগ হবে, দেখো 81 মাইনাস 41 সমান কত, 40 কজ আলফা। 81 থেকে 41 গেলে থাকে 40, ডানের 40 বামে নিয়ে আসো, ভাগ হয়ে যাবে, ইকুয়ালস টু কত, কজ আলফা, ইকুয়ালস টু কত, কজ আলফা। তাহলে 40 বাই 40 কত, 100। তার মানে কজ আলফা সমান 1, কজ কতর মান 1, কজ 90 ডিগ্রি। তার মানে আলফার ভ্যালু কত, 90। আলফার ভ্যালু কত, কি বললাম এটা, কজ জিরোর মান 1, ধরো কজ জিরোর মান 1, তার মানে আলফা কত, 0 ডিগ্রি। সরি আলফা হলো 0 ডিগ্রি। আচ্ছা, এটা এইভাবে করাও লাগতো না, শুধু ম্যাথটারে আমি লেন্দি করছি। দেখো সিম্পল ওয়েতে চিন্তা করো, বল দুইটা কাজ করতেছে না, কত 4 এবং 5, 4 নিউটন এবং 5 নিউটন। লব্ধি কি হয়েছে, 9। লব্ধি কি হয়ে গেছে, তাদের যোগফল হয়ে গেছে না। লব্ধি যোগফল যখন হয় তখন লব্ধি হয় সর্বোচ্চ, এবং সর্বোচ্চ লব্ধি কখন হয়, যখন আলফার ভ্যালু 0 ডিগ্রি। ঠিক আছে। এরপরে
2 নিউটন এবং 5 নিউটন বল পরস্পর লম্ব দিকে কাজ করে, লম্বভাবে কাজ করলে লব্ধির সূত্র কি? লব্ধি তখন বলি আমরা আর পি, সূত্র হলো √p² + q²। এখানে পি কত? পি হলো 2, কিউ হলো 5, তার মানে 2 এর স্কোয়ার + 5 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার কত? 4, 5 এর স্কোয়ার কত? 25, 25 আর 4 কত? 29, তার মানে অ্যান্সার হবে √29। আচ্ছা, এরপরে কোনো বিন্দুতে দুইটা বল 120 ডিগ্রি কোণে কাজ করে, বুঝছো? আলফার ভ্যালু কত বলছে? 120। বৃহত্তর উপাংশ 20 নিউটন, লব্ধি ক্ষুদ্রতর উপাংশের সাথে সমকোণ উৎপন্ন করে, তাহলে ক্ষুদ্রতর উপাংশ কত? এদিক দেখো তো, এরকম শর্টকাট পড়ছিলাম যে p = 2q এবং θ = 90 ডিগ্রি হলে আলফা ইকুয়ালস টু কত? 120 ডিগ্রি। আলফা ইকুয়ালস টু কত হবে? 120 ডিগ্রি হবে। দেখো এদিকে একটা বল আর একটা ডাবল এবং θ 90 কি হয়েছে তো বলছে না, বল কি ক্ষুদ্রতর বলের সাথে হলো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, লব্ধি ক্ষুদ্রতর বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, গেল θ 90 হয়েছে। মধ্যবর্তী কোণ 120, আলফা তো বলেই দিছে 120, তার মানে অতএব এই দুইটা যেহেতু মিলে গেছে আমরা বলতে পারবো p = 2q হবে। ঠিক আছে, p কোনটা? p হলো বড়টা, যেটা কত বলে দিছে? 20। ঠিক আছে, তার মানে ক্ষুদ্রতরটা চাইছে, তার মানে p হলো কত? 20 = 2 ইন্টু ক্ষুদ্রতর বল হলো q, তার মানে q ইকুয়ালস টু কত? 20/2, তার মানে কত? 10। তার মানে অ্যান্সার কত হবে? 10 নিউটন। এরপরে আচ্ছা, সদৃশ সমান্তরাল বল বিসদৃশ সমান্তরাল বলে চলে আসছি আমরা। ঠিক আছে, সদৃশ সমান্তরাল এবং বিসদৃশ সমান্তরাল। দেখো যেটা বলতেছিলাম, আগের পেজে এসে একটা এক্সট্রা পেজ নিয়ে নিই। দেখো সদৃশ সমান্তরাল বল এবং বিসদৃশ সমান্তরাল বল। দেখো ধরো কোনো বিন্দুতে দেখি এখানে দেখো একটা বল কাজ করতেছে, এটার নাম আমি দিলাম হলো পি, আর এখানে আর একটা বল কাজ করতেছে, এটার নাম দিলাম আমি কিউ। একটা বলের নাম দিলাম আমি পি, আর একটা বলের নাম আমি দিলাম কিউ। একটা বল কাজ করতেছে এ বিন্দুতে, আর একটা বল কাজ করতেছে বি বিন্দুতে। ঠিক আছে, এখন এদের লব্ধি ধরো এখানে কাজ করতেছে, লব্ধি মোটামুটি দেখবে যে বড় বল যেটা তার কাছাকাছি থাকে, হলো লব্ধি। লব্ধি হলো আর, লব্ধি কাজ করতেছে সি বিন্দুতে। এই সিনারিওরে বলতেছে আমি সদৃশ সমান্তরাল বল। সদৃশ সমান্তরাল কেন? দুইটা বল একই ডিরেকশনে এবং সমান্তরাল, ক্রিয়ারেখা সমান্তরাল, তখন বলা যায় যে এদের লব্ধি আর ইকুয়ালস টু আসে পি প্লাস কিউ। এটা হলো প্রথম কথা। সেকেন্ড আর একটা সূত্র, পি ইন্টু, এ হলো পি বল, পি হতে লব্ধির দূরত্ব এসি, এই জন্য আমরা বলি পি ইন্টু এসি সমান কিউ। কিউ হতে লব্ধির দূরত্ব বিসি, মানে কিউ ইন্টু বিসি। পি ইন্টু এসি সমান কত? কিউ ইন্টু বিসি। ঠিক আছে, এখন বুঝো। এটা গেল সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে। বিসদৃশ সমান্তরাল বলে আরেকটা জিনিস আছে। এক্ষেত্রে আমার দুইটা বল কাজ করতেছে, এক্ষেত্রে আমার দুইটা বল কাজ করতেছে জাস্ট একটার একটার বিপরীতে। এই ধরো পি বল, এই ধরো কিউ বল। ঠিক আছে, এ হলো পি, এ হলো কিউ। পি কাজ করতেছে এ বিন্দুতে, কিউ কাজ করতেছে বি বিন্দুতে। ঠিক আছে, বিসদৃশ কারণ কি? একটার একটার বিপরীতে, ডিরেকশন বিপরীত, আর ক্রিয়ারেখা সমান্তরাল। তো এদের ক্ষেত্রে লব্ধি কাজ করে হলো, মাথায় রাখবে, এদের ক্ষেত্রে লব্ধি কাজ করে বড় বলটার বাইরে। এ হলো বড় বল, আজান দিতেছে, বড় বলটার বাইরে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, লব্ধি কাজ করবে বড় বলটার বাইরের দিকে। বড় বলটা হলো এটা পি, তার বাইরে ধরো সি বিন্দুতে, সি বিন্দুতে হলো আমার লব্ধি কাজ করতেছে। ঠিক আছে, সি বিন্দুতে আমার লব্ধি কাজ করতেছে, দেখো এইভাবে।
এ হলো লব্ধি আর। এখন কথা বুঝো, বিসদৃশ সমান্তরালের ক্ষেত্রে লব্ধি হয় বলদ্বয়ের বিয়োগফল, বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। এবং আরেকটা সূত্র ওই তো, পি ইন্টু পি হতে লব্ধির দূরত্ব এসি সমান কিউ ইন্টু কিউ হতে লব্ধির দূরত্ব বিসি। দেখো কিউ হতে লব্ধি কত দূরে, বিসি। ঠিক আছে, আচ্ছা। তো এই গেল আমার সদৃশ বিসদৃশের সূত্র। এখন সদৃশ বিসদৃশের ক্ষেত্রে আমার দুইটা শর্টকাট মাথায় রাখা লাগবে। আমার সদৃশ বিসদৃশের ক্ষেত্রে দুইটা শর্টকাট আমি মাথায় রাখবো। দেখো এদিকে, শর্টকাট। শর্টকাট দেখো, বলদ্বয়কে এক্স পরিমাণ বৃদ্ধি করা হলে লব্ধির সরণ ইকুয়ালস টু এক্স ইন্টু এ বি, নিচে হলো পি মাইনাস কিউ। এক্স হলো কি পরিমাণে বৃদ্ধি করছে, দুইটা বলকে সম পরিমাণে বৃদ্ধি করছি। প্রথমটারে 2 বাড়াইছি, দ্বিতীয়টারও 2 বাড়াইছি। প্রথমটারে 10 বাড়াইলে দ্বিতীয়টারও 10 বাড়াইছি। ওটা হলো এক্স ইন্টু এ বি। এ বি মানে হলো বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর নিচে হবে পি মাইনাস কিউ মানে বলদ্বয়ের পার্থক্য। এখন বল কি আগেরটা নাকি নতুনটা? আগে ধরো বল কাজ করতেছে 10 এবং 13, তাহলে পার্থক্য 3। এখন তুমি 2 করে বাড়াইলা, 12 এবং 15 হইলো, পার্থক্য তো 3ই থাকতেছে। ঠিক আছে, এটা একটা। আরেকটা হলো বলদ্বয়ের স্থান বিনিময় করলে, দেখো বলদ্বয়ের স্থান বিনিময় করলে লব্ধির সরণ ইকুয়ালস টু পি মাইনাস কিউ নিচে পি প্লাস কিউ ইন্টু এবি। ঠিক আছে, পি মাইনাস কিউ নিচে পি প্লাস কিউ ইন্টু এবি। আচ্ছা, এরপরে তো আমরা এখন ম্যাথে চলে আসি। 16 এবং 11 দুইটা বল কাজ করতেছে পরস্পর 5 মিটার দূরত্বে, তাহলে এদের দূরত্ব এবি, সেটা হলো 5 মিটার। যদি পরবর্তীতে বলদ্বয় 18 এবং 13 হয়, দেখো 16 জায়গায় নিয়ে আসছে 18, কত বাড়াইছে 2। 11 জায়গায় নিয়ে আসছে 13, কত বাড়াইছে 2। সম পরিমাণে বৃদ্ধি করছে, তার মানে ওই বৃদ্ধির পরিমাণটা হলো 2, এবি এর মান হলো 5। তাহলে লব্ধির সরণ দেখো, তাহলে লব্ধির সরণ সূত্র কি, এক্স ইন্টু এ বি তার নিচে কত, পি মাইনাস কিউ। এক্স এর মান 2, এ মাইনাস বি কত 5। আই হোপ আমি শর্টকাট ভুল লিখিনি, আই হোপ। আর পি মাইনাস কিউ কত, না ঠিক আছে শর্টকাট ঠিকই লিখছি। একটা বল 16 আর একটা 11, বিয়োগফল কত 5। বলবা ভাই 18 13 নেন, 18 আর 13 বিয়োগফল কত 5, পি মাইনাস কিউ কত 5। না ঠিক আছে শর্টকাট ঠিকই লিখছি। পি আর 5 আর 5 কাটা, তার মানে লব্ধির সরণ কত 2। লব্ধির সরণ কত 2। আচ্ছা, বলছে কোন বিন্দুতে ক্রিয়ারত 3টা বল ভারসাম্য সৃষ্টি করছে, লামির উপপাদ্য অ্যাপ্লাই হবে। দেখো লামির উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য আমার শর্ত আছে, আমি চাইলেই যেখানে সেখানে লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো না। লামির উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য প্রথমত 3টা বল কাজ করবে, সেকেন্ডলি হলো 3টা ভিন্ন ডিরেকশনে কাজ করবে, থার্ডলি হলো ভারসাম্য সৃষ্টি করবে। 3টা বল 3টা ভিন্ন ডিরেকশনে কাজ করে কি সৃষ্টি করবে, ভারসাম্য সৃষ্টি করবে। এই পি কিউ আর, ঠিক আছে, 3টা ভিন্ন ডিরেকশনে কাজ করতেছে।
এখন কথা বুঝি। এই ক্ষেত্রে তিনটা ভিন্ন ডিরেকশনে তিনটা বল কাজ করে, তিনটাই কাজ করতে হবে। যদি ভারসাম্য সৃষ্টি করে তখন সূত্র বলা যায় এরকম, পি বাই সাইন কিউ অ্যান্ড আর, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে, কিউ বাই সাইন পি অ্যান্ড আর বাই সাইন পি অ্যান্ড কিউ। ঠিক আছে, বুঝা গেছে কথা? আচ্ছা, পি বাদে অন্য যে দুইটা বল আছে কিউ আর, তাদের মধ্যবর্তী কোণের সাইন কিউ এর নিচে আসবে, কিউ বাদে অন্য দুইটা পি আর এর মধ্যবর্তী কোণের সাইন আর বাদে, আর যখন নিবা আর বাদে পি কিউ এর মধ্যবর্তী কোণের সাইন। এখন কোয়েশ্চেনে আসি। কোন বিন্দুতে তিনটা বল ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করছে, প্রথম এবং দ্বিতীয় বলের অন্তর্গত কোণ 90 ডিগ্রি। দেখো, এই হলো ধরো প্রথম বল, এই হলো ধরো দ্বিতীয় বল। প্রথম বল ধরো পি, দ্বিতীয় বল ধরো কিউ, এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এরপর দ্বিতীয় এবং তৃতীয় বলের মধ্যবর্তী কোণ 120। দ্বিতীয় হলো কিউ, তৃতীয় ধরো আর, এদের মধ্যবর্তী কোণ হলো 120। তাহলে এই অ্যাঙ্গেলটা, লাস্টের অ্যাঙ্গেলটা কত হবে? টোটাল সব মিলিয়ে কিন্তু 360। তো টোটাল সব মিলিয়ে কত? 360। এখন 360 থেকে 120 চলে গেছে আর 90 চলে গেছে। 120 চলে গেলে কত থাকে? 240। আর 90 চলে গেলে 90 চলে গেলে কত? ক্যালকুলেশন হইতেছে না। 120 আর 90 কত? 210। 210, 360 থেকে 210 বাদ দাও, 150। এবার ঠিক আছে, বোঝা গেছে? টোটাল অ্যাঙ্গেল 360, ওখান থেকে 120 বাদ দিছি, কত থাকে? 120 বাদ দিলে থাকে 240, সেখান থেকে 90 বাদ দাও, থাকে 150। এবার ঠিক আছে। ভারসাম্যের কথা বলছে, এই তো ভারসাম্য সৃষ্টি করে। এই জন্য আমরা বলতে পারবো পি বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ এবং আর এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, ইকুয়ালস টু কিউ বাদে অন্য দুইটা কে? পি এবং আর, এদের মধ্যবর্তী কোণ 150, সাইন 150 সমান আর বাদ দাও, আর বাদে অন্য দুইটা হলো পি কিউ, এদের মধ্যবর্তী কোণ 90, সাইন 90। ঠিক আছে? আচ্ছা, সাইন 120 এর মান কত? সাইন 120 কজ 120, এই দুইটা মুখস্থ রাখবা। সাইন 120 হলো √3/2, সাইন 120 হলো √3/2, কজ 120 মাইনাস হাফ। ঠিক আছে, তার মানে সাইন 120 এটা আসবে √3, তার নিচে হলো 2। এখন সাইন 150 এর ভ্যালু কত? এদিক দেখো, সাইন 150 কিভাবে বের করবা? সাইন 150 লেখা যায় 180 মাইনাস 30। 180 হলো 2 × 90 মাইনাস 30 লেখা যায়। 90-র সামনে 2 গুণ আছে, তো অবভিয়াসলি সাইন থেকে যাবে, এরপর 30 বসে যাবে। এন্ড দেখো অ্যাঙ্গেলটা কোন ঘরে? 150 কিন্তু সেকেন্ড ঘরে। 2 × 90 মানে 180, এইটুক মাইনাস সামথিং মানে সেকেন্ড ঘরে সাইন কিন্তু পজিটিভ, তার মানে প্লাস সাইন 30 থাকবে, অ্যান্সার হবে হাফ। তার মানে এটার ভ্যালু কত আসবে? হাফ, ইকুয়ালস টু আর বাই সাইন 90 এর ভ্যালু কত? 1। ঠিক আছে, তো অনুপাত চাইছে পি কিউ আর এর অনুপাত। তো আমরা যে কাজটা করব, নিচে তিনটারই নিচে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে যদি গুণ করো তখন বলা যাবে পি বাই কত? √3, কিউ বাই হাফ ইন্টু 2 কত? 1, আর বাই 2 ইন্টু 1 কত? 2। এখান থেকে অনুপাত বলা যায় পি রেশিও কিউ রেশিও আর, মানে লবের অনুপাত ইকুয়ালস টু হরের অনুপাত। হর হলো √3, 1 এবং 2। লবের অনুপাত এরকম যখন তিনটা থাকবে আমরা বলতে পারবো লবের অনুপাত সমান হরের অনুপাত। √3, 1 এবং 2। আচ্ছা, দুইটা সমান বলের লব্ধি, পরিচিত লাগতেছে কেন জানি ম্যাথটা। দুইটা সমান বল হলো পি এবং কিউ, সরি পি এবং পি, সমান বল না, পি এবং পি, এদের লব্ধি বলদ্বয়ের গুণফলের বর্গমূল। এগ্রি ক্লাসে এটা করাইছি। গুণফল তার মানে পি স্কোয়ার, রুট হবে পি, তার মানে লব্ধিও পি, বল দুইটাও পি, অর্থাৎ এরা পরস্পর সমান।
তখন আমরা বলতে পারি আলফা ইকুয়ালস টু কত 120 শর্টকাট ইউজ করে। ঠিক আছে, এরপরে বলছে 12 নিউটন এবং 8 নিউটন সমান্তরাল বল 10 মিটার লম্বা একটি হালকা দণ্ডের দুই প্রান্তে কার্যকর। বৃহত্তর বল হতে লব্ধি যত দূরে ক্রিয়া করে। বুঝো সদৃশ সমান্তরাল বলের সূত্র। 12 এবং 2 এই দুইটা বল একটা সদৃশ সমান্তরাল, মানে এই দুইটা বল হলো সদৃশ সমান্তরাল। এরা একটা 10 মিটার লম্বা দণ্ডের দুই প্রান্তে কার্যকর। এক প্রান্তে হলো 12 নিউটন, আরেক প্রান্তে হলো 8 নিউটন। ঠিক আছে, এক প্রান্তে হলো 12 নিউটন, আরেক প্রান্তে হলো 8 নিউটন, দুই প্রান্তে কার্যকর। ঠিক আছে, এখন বলছে লব্ধি বৃহত্তর বল, বৃহত্তর হলো 12, এটা থেকে কত দূরে কাজ করে। আচ্ছা দেখো, এ বিন্দুতে ধরো 12, বি বিন্দুতে 8, লব্ধি কাজ করে সি বিন্দুতে। টোটাল আমার এখানে দূরত্ব হলো 10, তাই না? আমি ধরলাম লব্ধি বৃহত্তর বল থেকে এক্স দূরত্বে আছে, মানে 12 থেকে লব্ধির দূরত্ব কত এক্স, তার মানে এইটা কত 10 মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি বল ইন্টু, এই তো লব্ধির যে সূত্রটা সদৃশ সমান্তরাল বলে, বল ইন্টু বল হলো 12, বল হতে লব্ধির দূরত্ব হলো এক্স সমান, এদিকে বল হলো 8, এটা থেকে লব্ধির দূরত্ব কত 10 মাইনাস এক্স, তার মানে কত আসবে 12x ইকুয়ালস টু 8 10 80 মাইনাস 8x, 8x 8x বামে নিয়ে আসো, যোগ হবে 12 আর 8 20 সমান 80, তার মানে x সমান কত 80/20, তার মানে কত 4, অ্যান্সার কত হবে 4। আচ্ছা এরপরে কোন বিন্দুতে কি বলছে, ভিন্ন ভিন্ন রেখা বরাবর তিনটা একতলীয় বল সাম্যাবস্থায় থাকলে প্রত্যেকটির মান অপর দুইটির অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক, যেটা কি লামির উপপাদ্য না, মাত্র পড়াইলাম না তোমাদের, যে তিনটা বল যদি ভারসাম্যে থাকে যে কোনো একটা বল অন্য দুইটার মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। আচ্ছা এরপর বলছে 3p এবং 5p এরা লম্বভাবে কাজ করে, তাহলে লব্ধি লম্বভাবে কাজ করলে সূত্র কি, rp ইকুয়ালস টু √p স্কয়ার, p এর জায়গায় 3p, তার মানে 3p স্কয়ার প্লাস কিউ স্কয়ার, কিউ এর জায়গায় 5p, তার মানে 5p স্কয়ার। এটা আসবে 3 এর স্কয়ার 9, 9p স্কয়ার, 5 এর স্কয়ার 25, 25p স্কয়ার, 25 আর 9 কত 34, তার মানে √34p স্কয়ার। 34 এর রুট করলে √34, p স্কয়ারের রুট করলে p, √34p। এরপরে 3p এবং 2p বলদ্বয়ের লব্ধি আর, প্রথম বলকে দ্বিগুণ করলে লব্ধিও ডাবল হয়। শর্টকাট পাইছো? একটা বলকে দ্বিগুণ করলে আমার যদি লব্ধিও দ্বিগুণ হয়ে যায়, তখন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ মানে আলফা ইকুয়ালস টু কত 120 ডিগ্রি, আলফা ইকুয়ালস টু কত 120। আচ্ছা এরপরে কি বলছে, কোন বিন্দুতে 7 13 19 তিনটা বল একই ক্রমে পরস্পর 120 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে এদের লব্ধির মান কত। দেখো তিনটা বল কাজ করতেছে, এখন লব্ধি বের করতে হবে। নর্মালি এই ক্ষেত্রে আমরা লম্বাংশ উপপাদ্য ইউজ করি, তাই তো, বাট আমি লম্বাংশ উপপাদ্য দিয়ে করাইতে চাইতেছি না। ধরো এমসিকিউ আসছে, আমার লম্বাংশ ভেঙে ভেঙে করা একটু টাইম কনজিউমিং। আমি যে কাজটা করব, দেখো ধরো তিনটা বল কাজ করতেছে, একটা শর্টকাট শিখে দিই, শর্টকাট তো না সূত্রই আর কি, এটা তিনটা বল পি কিউ আর। আচ্ছা এরা কাজ করতেছে এবং এদের লব্ধির মান জানতে চাইছি। লব্ধি ডিরেক্ট সূত্র আছে একটা, সূত্র হলো √p স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার প্লাস 2pq cos p and q। ধরো পি কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলের আমি আলফা বললাম,
আবার একটা সুবিধা হইলো, কিউআর এর মধ্যবর্তী কোণটা আমি বিটা বললাম, আর পি এর মধ্যবর্তী কোণটা আমি গামা বললাম। 2p q cos আলফা প্লাস 2qr cos বিটা প্লাস 2rp cos গামা। p স্কোয়ার q স্কোয়ার r স্কোয়ার 2pq cos আলফা, মানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণের আলফা, পি আর কিউ এর মধ্যবর্তী কোণের cos, দেন 2qr কিউআর এর মধ্যবর্তী কোণের cos, 2rp rp এর মধ্যবর্তী কোণের cos। দেখো এদিকে 7, 13, 19 তিনটা বল কাজ করতেছে, পরস্পর 120 ডিগ্রি কোণে কাজ করতেছে। একটু ক্যালকুলেশনটা লেন্দি হবে, which is true। দেখো এদিকে পি এটা হলো 7, কিউ এটা হলো 13, আর এটা হলো 19। সবাই একে অপরের সাথে কত ডিগ্রি? 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে ওই হিসাবে আমি বলতে পারি যে লব্ধি, আবার বলতেছি একটু লেন্দি হবে ক্যালকুলেশনটা, রুট ওভার পি স্কোয়ার মানে 7 স্কোয়ার কত 49, প্লাস কিউ স্কোয়ার, কিউ হলো 13, 13 স্কোয়ার কত 169, প্লাস আর স্কোয়ার, আর হলো 19, 19 স্কোয়ার কত, 19 স্কোয়ার ভুলে গেছি, দেখি 19 স্কোয়ার 9 9 81, 9 1 9, আর 9 এবং 8 কত 17, আর 19 1 19, 1 6 361, 361 প্লাস 2pq cos আলফা, 2p এর মান 7, q এর মান কত 13, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 120, cos 120 হলো -1/2, ঠিক আছে। তারপর 2qr, 2q এর মান 13, আর এর মান 19, ইন্টু cos এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা, সেটাও কত 120, সরি আলফা তো না বিটা, ওই cos 120 -1/2 আগের মতোই, প্লাস 2 rp, আর এর মান হলো 19, পি এর মান হলো 7, cos আলফা cos 120 হলো -1/2। দেখো এদিকে এটা যোগ করি আগে, কোনটা যোগ করি? এই পার্টটা আগে যোগ করি। 300 400 460 460 469 470, তাই না? 470, ওইদিকে আবার 60 আছে, কত আছে? আচ্ছা নর্মাল বাংলা নিয়ে গুণ করে দিই, এত ঝামেলা করার দরকার নেই। 361 169 49, দেখো 9 দুগুণে 18, 18 একে 19, সাথে আছে 1, 4 6 10, আর 6 16, আর একে 17, সাথে আছে 1, 3 আর 4 1, 3 আর একে 4, আর একে 5, 579। এবার ঠিক আছে, এখান থেকে সব দেখা গেলো মাইনাস হবে। দেখো এই 2 আর 2 কাটা, 2 আর 2 কাটা, 2 আর 2 কাটা, বাট মাইনাস আছে যেহেতু, 7 13 কত 7 10 70, 3 7 21 91, মাইনাস 13 ইন্টু 19 কত, এটা একটু দেখা লাগবে, 13 ইন্টু 19 3 নং 27, হাতে আছে কত 2, 9 1 কে 9, আর 2 কত 11, আর এখানে 13 1 কে 13, 7 3 আর একে 4, 1 আর একে 2, 247, মাইনাস 19 ইন্টু 7, 7 10 70, 7 নং 63, কত আসে 70 আর 63 কত 137, তাই না? 7 নং 63 137 কেন হবে, 7 নং 133 হবে। 7 নং 63, হাতে আছে 6, 7 থেকে 7, 7 8 13, ঠিক আছে। 579 থেকে এখন এগুলো বাদ দাও। ও গড, 133 200 333 340 380 381 451 451, ঠিক আছে। তরু 247, ব্রেনে কাজ করতেছে না। 133 91, 7 8 9 10 11, হাতে আছে 1, আর 10 13 17, হাতে আছে 1, 2 আর 3 471, 579 মাইনাস 471,
কত আসে √108। 108 লেখা যায় 36 × 3, 3×18, হ্যাঁ 36 × 3, 36 রুট করলে 6, 6√3। এবার ঠিক আছে, আই নো একটু ক্যালকুলেশন লেন্দি ছিল, বাট লম্বাংশ করতে গেলে আরো টাইম লাগতো। 6√3। আচ্ছা, এরপরে ক্রমানুসারে কোন বর্গক্ষেত্রের বাহুগুলো বরাবর, কোন বর্গক্ষেত্রে দেখো একটা বর্গক্ষেত্রের বাহুগুলা বরাবর P, 2P এবং 3P মানের বলগুলি কাজ করছে ক্রমানুসারে, তার মানে ধরো এই বরাবর কাজ করতেছে P, ক্রমানুসারে মানে এই বরাবর কাজ করতেছে কত Q না তো, মানে 2P, আর এই বরাবর কাজ করতেছে কত 3P। ঠিক আছে, লব্ধির মান কত? এখন দেখো সমস্যা যেটা হয়েছে, বলগুলার অরিজিন কিন্তু এক জায়গায় না। প্রথমটার আদিবিন্দু এখানে, সেকেন্ডটার এইখানে, থার্ডেরটার এখানে, সবগুলোর আদিবিন্দু এক জায়গায় নিয়ে আসতে হবে। তো আমি যে কাজটা করব, ঠান্ডা মাথায় বুঝো, আমি যে কাজটা করতেছি, এই যে পি থাকবে তার জায়গার মতো, ঠিক আছে, পি তার জায়গা মতো আমি রাখতেছি। দেখো পি তার জায়গা মতো থাকলো। 2P এর আদিবিন্দু এটা না, 2Pটারে ধরে জাস্ট বামে টান মারে নিয়ে আসবা, 2Pটারে ধরে বামে এরকম শিফট করে নিয়ে আসবা, তখন 2P হয়ে যাবে এরকম। আচ্ছা গেল। আর 3P এর আদিবিন্দু এখানে, 3P রে নিচে নামায় বামে নিয়ে আসবা। দেখো গেল 3P রে নিচে নামায় নিয়ে আসবো। ডিরেকশন চেঞ্জ করা যাবে না, বলটারে যে উপরে নিচে ডানে বামে চাপাইতেছো তুমি ডিরেকশন চেঞ্জ করতে পারবা না। নিচে নিয়ে আসবা, দেন বামে টান মারবা এইভাবে। বুঝা গেছে কথা? আচ্ছা, এখন এদের লব্ধি আহামরি অত টাফ না। কেন টাফ না? দেখো প্রথমত 2P বাদ দিয়ে চিন্তা করো, 3P এবং P এর লব্ধি বের করো তো। 3P এবং P একে অপরের বিপরীতে আছে, বিপরীতে থাকলে লব্ধি কি হয়? বিয়োগফল। তার মানে এই দুইটার লব্ধি হবে 3P - P, তার মানে 2P, এবং লব্ধি হবে বড়টার ডিরেকশনে, বড়টা হলো বামে, তাই তো? তার মানে বল থাকবে এরকম, একটা হলো 3P থেকে 2P, সরি 3P থেকে P গেলে কত 2P, আরেকটা তার লম্ব বরাবর 2P। এই এখন এদের লব্ধি বের করা লাগবে। তিনটা বলের লব্ধি যখন বের করতেছো, আমরা চাইলে আলাদা আলাদা দুইটার লব্ধি বের করে দেন থার্ডেরটার সাথে লব্ধি বের করতে পারি। তাহলে এই দুইটার লব্ধি এখন কি হবে দেখো তো। লম্বভাবে কাজ করতেছে না, কারণ বর্গক্ষেত্রের এই চারটা কোণাই তো কত 90 ডিগ্রি করে, তাই না? লম্বভাবে কাজ করলে লব্ধি মনে আছে? লব্ধির সূত্র হলো √P² + Q²। P হলো 2P, এটার স্কয়ার হলো 4P², Q হলো 2P, এটার স্কয়ার হলো 4P²। 4 আর 4 8, 8P²। 8P² বলা যায় 4 × 2 = 8, 2 × 4P², তাই না? 4 এর রুট করলে 2, 2 √2, P² এর রুট করলে P, অ্যান্সার হবে 2√2 × P, 2√2 × P বা 2P√2, একই কথা। ঠিক আছে, আরেকবার দেখে নাও। আচ্ছা, তো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো আচ্ছা, সমবাহু ত্রিভুজের কি বলছে? একটা সমবাহু ত্রিভুজের, দেখো একটা সমবাহু ত্রিভুজের একটা কৌণিক বিন্দুতে, যখন একটা কৌণিক বিন্দুতে P এবং 2P মানের দুইটা বল কাজ করে, মধ্যবর্তী কোণ অবভিয়াসলি 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ কত হয়? 60 ডিগ্রি করে হয়। তাহলে লব্ধি কত হবে? দেখো লব্ধির সূত্র কি? লব্ধির সূত্র R = √P², P এর জায়গায় P আছে, প্লাস Q² Q এর জায়গায় কত 2P, প্লাস 2PQ cos আলফা, আলফা হলো 60 ডিগ্রি। তাহলে থাকে P² প্লাস 2P এর স্কয়ার করো, আসবে 4P² প্লাস এদিকে 2 × 4, P × P কত? P² cos 60 এর ভ্যালু কত?
পি আর 4p আসবে 5p স্কোয়ার প্লাস কাটাকাটি করলে কত 2p স্কোয়ার, 5 আর 2 হলো 7p স্কোয়ার, 7p স্কোয়ারের রুট ওভার 7 এর রুট করলে √7, p স্কোয়ারের রুট করলে কত p, তার মানে অ্যান্সার কত হবে √7p। আচ্ছা, স্রোতের বেগের মান, আচ্ছা স্রোতের বেগের মানের √2 গুণ মানের বেগে সাঁতার কেটে। আচ্ছা আচ্ছা, দেখো গতিবিদ্যার ম্যাথ কাইন্ড অফ এটা। কি বলছে, স্রোতের যে বেগ, ঠিক আছে, স্রোতের বেগ আমরা ধরে নিলাম ইউ, স্রোতের বেগ আমরা ধরে নিলাম কত ইউ, স্রোতের বেগের √2 গুণ বেগে সাঁতার কাটতেছে, স্রোতের বেগ ইউ, সাঁতারুর বেগ ভি, সেটা হলো স্রোতের বেগের কত গুণ √2 গুণ। আচ্ছা, সাঁতার কেটে সাঁতারু সোজাসুজি অপর পারে পৌঁছালো, তাহলে কত ডিগ্রিতে তার নৌকা মানে সাঁতার কাটতে হয়েছে, তাই তো? নদীর তীরের সাথে সাঁতারুর বেগের নতি, নতি মানে কোণ, মানে কত কোণে সে নৌকা চালাইছে। এখন দেখো বুঝাও, এই হলো স্রোতের বেগ, এখন ব্যক্তি পৌঁছাইতে চায় কি একদম বরাবর, তাই না, সোজাসুজি অপর পারে যেতে যেতেছে। তো অবভিয়াসলি সে যদি সোজাসুজি রওনা দেয় জীবনেও পারবে না, স্রোত তারে ঠেলে ওই দিক নিয়ে যাবে, সে রওনা দিবে এভাবে, ঠিক আছে? তাহলে এটা হলো স্রোতের বেগ ইউ, সাঁতারুর বেগ ভি, এটা হলো লব্ধি বেগ দুইটা মিলায়, যার কারণে সে বরাবর পৌঁছাবে। এ হলো আলফা, আর এইটা কি, এইটা হলো থিটা, যেটা 90 ডিগ্রি, তাই না? বরাবর যদি পৌঁছায় তাহলে লব্ধি যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটাই তো থিটা। থিটা 90 হলো একটা সূত্র ছিল না, দেখো তো, থিটা 90 হলে কজ আলফা সমান মাইনাস ছোট বাই বড়, এরকম তো পড়াইনি, অ্যাকচুয়ালি আলফা সমান পড়াইছিলাম, তাই তো? শর্টকাটটা এরকম পড়াইছিলাম, আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়। ছোট বেগ কোনটা, ইউ, তাই না? এবং বড় বেগ কোনটা, ভি, মানে √2u। বুঝতে পারছি? স্রোতের বেগটা ছোট, অবভিয়াসলি স্রোতের বেগ সবসময় ছোটই হবে, একদম রেয়ার কেস বাদে। তাহলে এই ক্ষেত্রে ইউ এবং ইউ কাটা, তো কজ ইনভার্সের ওই দিক পাঠাও, আলফার ভ্যালুটা বের করার জন্য কজ ইনভার্সটা এই দিক পাঠাইলাম, আসবে কজ আলফা সমান থাকবে -1/√2। এখন তো ঝামেলায় পড়ছি, আমরা তো -1/√2 কজ কতর মান, প্রথম যে কাজটা করবো মাইনাস রেখে দিবা, 1/√2 কজ 45 এর মান 1/√2, তাই না? এখন কজের ভ্যালুটা আসছে কি নেগেটিভ, কজ কোন কোন এই ঘরে নেগেটিভ দেয়, সেকেন্ড ঘরে আর থার্ড ঘরে, প্রথম ঘরে পজিটিভ, 4 নম্বর ঘরেও পজিটিভ। এখন আমার যে অ্যান্সারটা হবে সেটা থার্ড ঘরে হবে না, থার্ড ঘরে হলে চিন্তা করো আলফার ভ্যালু 180-র বেশি হয়ে যাবে, আলফার ভ্যালুটা যদি 180-র বেশি হয় তাহলে তো সে নদীতে না আর বাসার দিকে যাইতেছে, তাই না? তার মানে অ্যাঙ্গেলটা হবে কত, সেকেন্ড ঘরে। এখন সেকেন্ড ঘরে পৌঁছাবো কিভাবে আমি, সেকেন্ড ঘরে পৌঁছানোর দুইটা ওয়ে, একটা হলো 90-র সাথে কিছু যোগ করে, আর একটা হলো 180 থেকে কিছু বিয়োগ করে, তাই না? 90-র সাথে যোগ অথবা 180 থেকে বিয়োগ, তো করবো কোনটা, সেকেন্ডটা। 90 থেকে যোগ আমরা করব না, কারণ 90-র সামনে আছে 1, তো বিজোড় থাকার কারণে কজটা চেঞ্জ হবে, তো এটা আমরা নিব না, আমরা নিব সেকেন্ডটা। অর্থাৎ আমরা এটা লিখবো এইভাবে, কজ আলফা সমান কজ 2 × 90 মানে 180 মাইনাস সামথিং, সামথিংটা হবে এই উপরের 45, তার মানে আমরা বলতে পারি কজ আলফা সমান কজ 180 থেকে 45 গেলে 135, তার মানে আলফা ইকুয়ালস টু কত 135। কোন বিন্দুতে দুইটা বলের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণ হলো আলফা, ঠিক আছে? আলফার কোন মানের জন্য লব্ধির মান বৃহত্তম, লব্ধি সর্বোচ্চ হয় কখন, যখন আলফা 0 ডিগ্রি, তখনই তো আমরা আর ম্যাক্স পাই, তাই না? আচ্ছা, দুইটা অসদৃশ সমান্তরাল বল আর এবং এস, এদের ক্রিয়ারেখার অবস্থান পরিবর্তন করলেও লব্ধির ক্রিয়াবিন্দুর অবস্থান পরিবর্তিত হয় না, তাহলে তাহলে এই ক্ষেত্রে কোনটি সত্য, তাহলে এই ক্ষেত্রে কোনটি সত্য মাথায় রাখবো, যদি বলদ্বয়ের স্থান বিনিময়ের ফলে
বিনিময়ের ফলে লব্ধির স্মরণ না হয়, অর্থাৎ লব্ধি যেখানে ছিল ওখানেই আছে, তবে বলদ্বয় সমান। দেখো আরেকভাবে চিন্তা করতে পারো, আমরা পড়াইছিলাম না যে লব্ধির স্মরণ ইকুয়ালস টু কি পি মাইনাস কিউ, শর্টকাটটা এরকম ছিল, নিচে পি প্লাস কিউ ইন্টু এ বি। লব্ধি যদি তার অবস্থান চেঞ্জ না করে, স্মরণ 0 সমান পি মাইনাস কিউ পি প্লাস কিউ ইন্টু এ বি। পি প্লাস কিউ এদিকে 0-র সাথে গুণ যাবে, এ বিও বামে নিয়ে আসবা, 0-র নিচে চলে আসবে, তাহলে 0 সমান কত? পি মাইনাস কিউ। তার মানে এখান থেকে বলা যায় পি সমান কিউ, বল দ্বয় সমান। তার মানে এখানে বল দুইটা পি কিউ না, বল দুইটা হলো আর এস। তার মানে বল দুইটার সমান হবে, এস যদি বামে নিয়ে আসো ভাগ আকারে, আমরা বলতে পারবো আর বাই এস ইকুয়ালস টু 1। তার মানে অ্যান্সার হবে আর বাই এস ইকুয়ালস টু 1। আচ্ছা, কোন একটা লাঠির এক প্রান্তে একটা বোঝা বহন করতেছে এক লোক, এক প্রান্তে বাঁধা একটি বোঝা কাঁধে বহন করতেছে, ঠিক আছে? বোঝাটার ওজন হলো ডাব্লিউ, আর লোকটা নর্মালি কি হয় যে আমরা যখন এরকম কাঁধে বোঝা নেই, এক সাইডে ওজন থাকে, মানে ওই লাঠির এক সাইডে আমরা একটা কিছু বস্তু ঝুলাই দিই এবং আরেক সাইডে আমরা হাত দিই, হাত দিয়ে হলো দেন মানে মুভ করা হয় আর কি। তো চিত্র আকারে যদি আমি বুঝাই এরকম হবে, দেখো ধরো এইখানে বোঝা ঝুলাইছি, এক প্রান্তে বোঝা ঝুলানো হয়েছে, বোঝার ওজন হলো ডাব্লিউ। আচ্ছা, এবং আরেক প্রান্তে সে হাত দিয়ে একটা ফোর্স দিতেছে, ঠিক আছে, সেটা ধরো পি। এবং এই দুইটা মিলে যে লব্ধি হয় সেটা তার কাঁধের উপরে আসে, এই পয়েন্টে হলো কাঁধ, এবং কাঁধের উপরে তার চাপ কত আসতেছে? চাপ আসতেছিল এই বল দুইটার লব্ধি, ঠিক আছে? কাঁধের উপরে চাপ আসতেছিল এই বল দুইটার লব্ধি, তার মানে লব্ধি আর, সেটা আমরা নিচে না দেখে উপরেও দেখে অনেকে, যাই হোক সেটা আমার দেখার বিষয় না, আপাতত এর দূর তো বুঝতে পারছি। আচ্ছা, তো এখন কি জানতে চাইছে? বলছে হলো যে লোকটির কাঁধ হতে, এটা হলো তার কাঁধ, লোকটির কাঁধ হতে বোঝাটির এবং হাতের দূরত্ব 1 এবং 0.5। কাঁধ হতে বোঝার দূরত্ব 1, কাঁধ হতে হাতের দূরত্ব কত? 0.5। তাহলে বলছে লোকটার কাঁধের উপর চাপ কত? কাঁধের উপর চাপ তো হলো লব্ধি, আমার লব্ধি লাগবে, আর লব্ধি মানে হলো বল দুইটার যোগফল পি প্লাস ডাব্লিউ। এখন কথা হলো পি এর মান তো আমি জানি না, তাই না? বাট আমি তো এটা জানি যে বল ইন্টু বল হলো পি, বল হতে লব্ধির দূরত্ব মানে 0.5 সমান বল ডাব্লিউ, বল হতে লব্ধির দূরত্ব 1। 0.5 মানে কি? হাফ, সমান ডাব্লিউ ইন্টু 1 মানে ডাব্লিউ। তার মানে পি সমান 2, ওই দিক গুণ যাবে 2w। পি সমান কত? 2w, ঠিক আছে? আচ্ছা, তাহলে পি পাইছো, ডাব্লিউ পাইছো, লব্ধি বের করতে পারবা? দেখো তো, লব্ধি হলো পি প্লাস ডাব্লিউ, পি এর মান কত? 2w প্লাস ডাব্লিউ, তার মানে অ্যান্সার কত? 3w। অ্যান্সার হলো 3w। আচ্ছা, বলছে কোনো বিন্দুতে পি এবং 2p মানের বল ক্রিয়াশীল, প্রথমটারে ডাবল করছে মানে পি এর জায়গায় নিয়ে আসছে 2p, দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করছে মানে 2pর জায়গায় নিয়ে আসছে 2p প্লাস 8। এর ফলে লব্ধির ডিরেকশন অপরিবর্তিত, লব্ধির ডিরেকশন বা দিক কি থাকে? অপরিবর্তিত, ঠিক আছে? লব্ধির ডিরেকশন কি থাকে? অপরিবর্তিত। তো এখান থেকে বলছে যে পি বলের মান কত, এখান থেকে বলছে পি বলের মান নির্ণয় করো। আমরা জানি লব্ধির ডিরেকশন অপরিবর্তিত থাকলে পি বাই কিউ মানে পি বাই 2p সমান পি প্রাইম বাই কিউ প্রাইম। পি প্রাইম হলো 2p, কিউ প্রাইম হলো 2p প্লাস 8। দেখো এদিকে বামে উপরে নিচে পি কাটা, এখন আর গুণ দাও, 2 ইন্টু 2p তার মানে কত? 4p, 2p প্লাস 8 ইন্টু এখানে 1 তার মানে 2p প্লাস 8। 2p বামে নিয়ে আসো, বিয়োগ হবে, 4p থেকে 2p বিয়োগ যাবে, আসবে 2p ইকুয়ালস টু কত? 8
তার মানে পি ইকুয়ালস টু 8/2 মানে কত 4, তার মানে অ্যান্সার হবে কত 4। লামির উপপাদ্য কোনটা? এটা না, পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা। ওই তো বল বাই যে কোনো একটা বল, তার নিচে অন্য দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইন। কি বলছে? একই বিন্দুতে 45 ডিগ্রি কোণ, আলফা বলে দিছে 45 ডিগ্রি কোণে ক্রিয়ারত পি এবং √2 এই দুইটা বলের লব্ধি হলো √10। তাহলে পি এর মান কত? সূত্র দাও। লব্ধি হলো √10, তাই তো? লব্ধি আর ইকুয়ালস টু √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউ হলো √2 স্কোয়ার করলে 2 প্লাস 2p কিউ, কিউ হলো √2 cos আলফা হলো 45, তার মানে কত 1/√2, cos 45 হলো 1/√2, √2 কাটা, এই রুট বামে নিয়ে আসো, স্কোয়ার হবে, √10 এর স্কোয়ার হলো 10 সমান পি স্কোয়ার প্লাস 2 প্লাস 2p। 2 বামে নিয়ে আসো, বিয়োগ হবে, 2 বামে না এনে 10 ডানে নাও, ডানে থাকবে পি স্কোয়ার প্লাস 2p, 10 মাইনাস হবে, 2 মাইনাস 10 কত 8, বা পি স্কোয়ার প্লাস লসাগু করো, লসাগু না তো এই ধরো মিডল টার্ম করো, 4 দুগুণে 8, 4p মাইনাস 2p মাইনাস 8 ইকুয়ালস টু 0। তার মানে আমি যদি পি কমন নেই, আসে পি প্লাস 4 মাইনাস 2 কমন নেই, আসে পি প্লাস 4। তাহলে পি প্লাস 4 যদি কমন নেই, এখানে আসবে পি মাইনাস 2। তার মানে আমি বলতে পারবো পি প্লাস 4 ইকুয়ালস টু 0, তার মানে পি সমান -4, পি মাইনাস 2 ইকুয়ালস টু 0, পি সমান 2। মাইনাসটা গ্রহণযোগ্য না, অ্যান্সার হবে কত 2। ঠিক আছে, আচ্ছা বলছে 12 মিটার লম্বা, 12 মিটার লম্বা একটা সুষম দণ্ড আছে। এই হলো 12 মিটার লম্বা একটা দণ্ড। এটার এক প্রান্তে আমি কত 9 কেজি ওজন ঝুলাইছি এক প্রান্তে। আই নো ভরের একক কেজি, ওজনের একক তো নিউটন, বাট এখানে ওই কেজিটারে ইউজ করা হইতেছে, এগুলো 9। ঠিক আছে, 9 কেজি ওজন ঝুলানো আছে। উক্ত প্রান্ত থেকে 5.2 মিটার দূরে একটা খুঁটির উপর দণ্ডটি ভূমির সমান্তরালে অবস্থান করে। বুঝো, ভূমি খুঁটির উপর, ওটাই পরে আসি। এটার ওজন কই কাজ করবে? এই দণ্ডটার দণ্ড কত 12 মিটার দীর্ঘ, তাই না? 12 মিটার দীর্ঘ, এটা হলো এ, এটা হলো বি। আচ্ছা, এখন এ আর বি গেল, 12 মিটার দীর্ঘ হলো 12 মিটার। এখন এটার ওজন কই কাজ করবে? দণ্ডের ওজন কাজ করে একদম মাঝামাঝি, তাই তো? এ হলো তার ওজন, এ হলো তার ওজন। ওজন কাজ করতেছে কোন বিন্দুতে? ধরো সি বিন্দুতে। কত বলছে না, দণ্ডের ওজনই জানতে চাইছে, ওজন হলো ডব্লিউ। ঠিক আছে, এখন কথা বুঝাও। আমি যদি এই দণ্ড, যে এরকম একটা দণ্ড আছে, এক সাইডে ওজন ঝুলাইছি, আরেক সাইডে তার নিজের ওজন আছে, এক সাইডে একটা ভর ঝুলাই দিছি, আরেক সাইডে তার নিজের ওজন আছে। আমি যদি এটারে ভূমির সমান্তরাল এইভাবে ব্যালেন্সড অবস্থায় রাখতে চাই, এমন জায়গাতেই প্লেস করতে হবে যেখানে এই দুইটার লব্ধি কাজ করতেছে। বুঝছো, এই ডাব্লিউ এবং 9 এর লব্ধি কয় কাজ করবে? দেখো, ডাব্লিউ এবং 9 এর লব্ধি ধরো এখানে কাজ করতেছে, ডি বিন্দুতে। ঠিক আছে, এবং লব্ধি কত? ডাব্লিউ প্লাস 9 হয়, তাই তো? এটার যদি ভূমির সমান্তরালে রাখতে হয়, তাহলে অবশ্যই তার ওই জায়গাতেই হলো ব্যালেন্সটা করতে হবে। তার মানে ওরে যে আমি খুঁটিতে রাখছি, ওই খুঁটিটা অ্যাকচুয়ালি এই পয়েন্টই আছে। বুঝা গেছে? ওরে যেই খুঁটির ওপর রাখছি, ওই খুঁটিটা অ্যাকচুয়ালি এই ডি পয়েন্টে আছে, যেইখানে তার দুইটা মিলে লব্ধিটা কাজ করে, সেখানে খুঁটি রাখতে। চিন্তা করো, তোর এই 9 কেজি ঝুলানো হয়নি, এই হলো একটা দণ্ড, তার ওজন কাজ করে একদম মাঝে। আমরা একদম মাঝে যদি হাত প্লেস করি, তখনই দেখবো এটা কি হইতেছে, ব্যালেন্স হইতেছে। ঠিক আছে, তো সেম কাজ এখানে শুধু ডাব্লিউ থাকলে খুঁটি এই মাঝে রাখতে হইতো, কিন্তু ডাব্লিউর সাথে এখানে 9 আছে, তো দুইটা মিলে লব্ধি যেখানে আসবে ওইখানে আমি রাখবো। তো লব্ধি আসছে ডি বিন্দুতে। এখন বলে দিছে যে খুঁটিটা কত দূরে,
যেখানে 9 কেজি ওজন ঝুলানো হয়েছে উক্ত প্রান্ত থেকে 5.25 মিটার দূরে। উক্ত প্রান্ত থেকে কত দূরে? 5.25, মানে এইটা হলো 5.25। বোঝা গেছে? 5.25, ঠিক আছে। আচ্ছা, একটু বলো যে এই সি থেকে বি অবধি 6 মিটার না? 6 মিটার কিনা? 6 মিটার। তো সি এই পুরো দণ্ডের ওজন তো একদম মাঝে কাজ করবে, পুরাটা 12 হইলে একদম মাঝে হলো কত দূরে? 6 মিটার দূরে। এটা 5.25, তাহলে এটা কত হবে? 6 থেকে বিয়োগ করবা, 6 মাইনাস 5.25 কত আসে? 0.75। তার মানে এটা কত আসবে? 0.75। ঠিক আছে, বুঝা গেছে? তো এখানে সূত্র দাও। কোন সূত্র ছিল? ডাব্লিউ এর মান চাইছে, তাই তো? সূত্র দিব যে বল ইন্টু বল হলো ডাব্লিউ, বল হতে লব্ধির দূরত্ব 0.75, বল হতে লব্ধির দূরত্ব 0.75 ইকুয়ালস অন্য বলটা হলো 9, এটা হতে লব্ধির দূরত্ব কত? 5.25। ঠিক আছে, এখন দেখো 0.75, তাই তো? এটারে যদি আমি দশমিকটা উঠাই দিই, লিখবো উপরে থাকে 75, নিচে দশমিকের জন্য 1 লিখবো, এরপর ডিজিট 2টা, এই জন্য 2টা শূন্য। সেম ডান সাইডে ইকুয়ালস টু 9 ইন্টু 5.25, দশমিক উঠে দিব, লিখবো 525, নিচে দশমিকের জন্য 1, তারপর 2 ডিজিট, এই জন্য 2টা জিরো। 100 কাটা, 75 দিয়ে কি 525 কাটা যায়? 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে 3 25 75, 25 দিয়ে কাটলে 25 দুগুণে 50, হাতে থাকে 2, 25 25 একে 25, 21। আবার 3 দিয়ে কাটা যায়, 3 একে 3, 3 সাথে 21। তার মানে এখানে 9 আর 7 গুণ হবে, ডাব্লিউ সমান 7 9 কত? 63। তার মানে অ্যান্সার কত? ডাব্লিউ এর মান কত? 63। ঠিক আছে, তো এটার মাধ্যমে আমাদের 7th লেকচার ম্যাথের শেষ। ইনশাল্লাহ নেক্সট দেখাবো অন্য কোনো লেকচারে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।